আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি অধিনা বিনতে সিদ্দিক, প্রভাষক পরিণীতি ও সুশাসন বিভাগ, রাজুক উত্তরা মডেল কলেজ। আজকে আমি তোমাদের সাথে দ্বাদশ শ্রেণীর পরিণীতি ও সুশাসন বিষয়ের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামোর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আগের একটি ভিডিওতে আমরা এটি প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 5.12 থেকে এটার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা শুরু করব। তাহলে আমরা এখন আমাদের আলোচনাটা শুরু করি। 5.12তে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগের কাঠামো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো এই বিচার বিভাগ। এখন আমরা এটার প্রকৃতি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্তরভিত্তিক কাঠামো। বাংলাদেশ বিচার বিভাগের গঠন কাঠামো স্তরভিত্তিক। বিচার বিভাগের শীর্ষে মানে একদম উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট এবং সর্বনিম্নে রয়েছে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সালিসি আদালত। প্রত্যেক জেলায় রয়েছে দেওয়ানি ও ফৌজদারি মামলার জন্য জেলা জজের আদালত এবং সেশন জজের আদালত। জেলা সদরে সাব জজ ও সরকারি জজের আদালত রয়েছে। আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধির একই আদালতে বিচার। বাংলাদেশের উচ্চতর স্তরের আদালতে ফৌজদারি ও দেওয়ানি মামলার বিচার সম্পন্ন হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং জেলায় জেলা জজের আদালতে ফৌজদারি ও দেওয়ানি মামলার বিচার হয়। তবে অধস্তন আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলার জন্য স্বতন্ত্র আদালত রয়েছে। 3. অধস্তন আদালতে শাসন বিভাগ ও বিচার বিভাগের পৃথকীকরণ। বাংলাদেশের উচ্চতর আদালতগুলো শাসন বিভাগ থেকে স্বতন্ত্র হলেও দীর্ঘদিন পর্যন্ত জেলা পর্যায়ে প্রশাসকবৃন্দ বিচার কার্য সম্পাদন করতেন। 2007 সালের 1 নভেম্বর থেকে বিচার বিভাগকে আনুষ্ঠানিকভাবে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়। 4. বিচার বিভাগীয় পর্যালোচনা। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো না হলেও বাংলাদেশের বিচার বিভাগের পর্যালোচনা ক্ষমতা রয়েছে। জাতীয় সংসদ প্রণীত কোনো আইন সংবিধান বহির্ভূত কিনা মানে সংবিধানের বাইরে কিনা বিশেষ করে মৌলিক অধিকার সম্পর্কে সুপ্রিম কোর্ট পর্যালোচনা করে থাকে। আর 5 সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। সংবিধানের 117 অনুচ্ছেদে কর্মচারী রাষ্ট্রায়ত্ত সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনার জন্য সংসদের আইন দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত করতে পারবে। 5.13 বিষয়টা হচ্ছে যে সংবিধান অনুযায়ী বিচার বিভাগের অবস্থান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সুপ্রিম কোর্টের উপর সংবিধান বিরোধী বিধিবিধানকে অবৈধ বিধি বহির্ভূত ঘোষণা করার ক্ষমতা প্রদান করা হয়েছে। সংবিধানের 102 অনুচ্ছেদে বলা হয়েছে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে সংবিধানের 3য় বিভাগের দ্বারা অর্পিত অধিকারসমূহের যে কোনো একটি বলবৎ করার জন্য প্রজাতন্ত্রের বিষয়বলির সাথে সম্পর্কিত কোনো দায়িত্ব পালনকারী ব্যক্তিসহ যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে হাইকোর্ট বিভাগকে উপযুক্ত নির্দেশনাবলী বা আদেশাবলী দান করতে পারবে। সংবিধান অনুযায়ী বাংলাদেশের বিচার বিভাগের মর্যাদা অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুটিন মাফিক বিচার কাজ ছাড়াও সংবিধানকে ব্যাখ্যা করা, সংবিধান বহির্ভূত বিধানকে অবৈধ ঘোষণা করা, মৌলিক অধিকার সংরক্ষণ প্রভৃতির মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগ তার অবস্থানকে সুদৃঢ় করতে সক্ষম। 5.14তে যেটা রয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিষয়টা দেখো, প্রথমে আমরা এটার গঠন ও আসন নিয়ে আলোচনা একটু করে নিই। সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত, যেটা আমরা একটু আগেই আলোচনা করেছি, আলোচনার মধ্যে আমরা পেয়েছি। বাংলাদেশ সংবিধানের 94 অনুচ্ছেদে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে তা গঠিত হবে। প্রধান বিচারপতি এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণ করার জন্য প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে। বিচারকদের প্রয়োজনীয় সংখ্যা নির্ধারণ করবেন হচ্ছে রাষ্ট্রপতি। প্রধান বিচারপতি ও আপিল বিভাগে নিযুক্ত বিচারকগণ আপিল বিভাগে আসন গ্রহণ করবেন। অন্যান্য বিচারকগণ হাইকোর্টে আসন গ্রহণ করবেন। রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থানীয় আসন থাকবে, তবে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে মানে অনুমতিতে প্রধান বিচারপতি যে কোনো স্থানে সুপ্রিম কোর্টের অধিবেশন অনুষ্ঠান করতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিচারক নিয়োগ। সংবিধানের 95 অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করবেন। তো এই যে অন্যান্য বিচারকদের যে নিয়োগদান করবেন, এখানে কিছু যোগ্যতা অযোগ্যতা রয়েছে। যেমনটা আমরা যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারপরে হচ্ছে ডেপুটি স্পিকারের ক্ষেত্রে দেখেছিলাম, এরকমও কিছু বিচারকদের নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা অযোগ্যতা থাকে। তা প্রথমেই যেটা যোগ্যতা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারক পদের জন্য যেসব যোগ্যতা থাকতে হবে: 1. বাংলাদেশের নাগরিক হতে হবে অবশ্যই। 2. সুপ্রিম কোর্টে অনন্য কমপক্ষে 10 বছর অ্যাডভোকেট হিসেবে থাকতে হবে। 3. বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে কমপক্ষে 10 বছর কাল কোনো বিচার বিভাগীয় পদে অধিষ্ঠিত থাকতে হবে, অথবা 4. সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের জন্য আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা থাকতে হবে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বিচারকদের পদের মেয়াদ বা কার্যকাল।
বাংলাদেশের সংবিধানে এই সম্পর্কে অনুচ্ছেদ 96-তে বলা হয়েছে যে এই অনুচ্ছেদের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোনো বিচারক 67 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অনন্য মানে কমপক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদে প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোনো বিচারককে অপসারিত করা যাবে না। 3 হচ্ছে এই অনুচ্ছেদের 2 দফার অধীন প্রস্তাব সম্পর্কিত পদ্ধতি এবং কোনো বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রিত করতে পারবেন। 4 কোনো বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে যদি স্বীয় পদত্যাগ করে থাকে না। সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কাজ। সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কাজ মধ্যে যেটা রয়েছে যে হাইকোর্ট বিভাগের এখতিয়ার বা ক্ষমতা থাকবে, আদি এখতিয়ার রয়েছে, এটার আপিল এখতিয়ার রয়েছে, তারপরে হচ্ছে যে আপিল বিভাগের এখতিয়ারের মধ্যে অনেকগুলো ধরন রয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্টে আরও কিছু অন্যান্য কাজ রয়েছে, যেমন হচ্ছে জাতীয় সংসদের বিধান সাপেক্ষে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে অধীনস্থ সকল আদালতের নীতি ও পদ্ধতি নিয়োগের জন্য নিয়ন্ত্রণের জন্য বিধিসমূহ প্রণয়ন করতে পারবে। অনুচ্ছেদ 107 এটা রয়েছে। তারপর 109 তত্ত্বাবধান নিয়ন্ত্রণ ক্ষমতা, 116তে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, যেমন প্রধান বিচারপতি বা তার নির্দেশক্রমে অন্য কোনো বিচারক বা কর্মচারী সুপ্রিম কোর্টের কর্মচারীদের নিযুক্ত করবেন এবং রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন করবেন, আগের থেকে অনুমতি নিয়ে সুপ্রিম কোর্ট কর্তৃক প্রণীত বিধানসমূহ অনুযায়ী এই নিয়োগদান করা হবে। আর কোড অফ রেকর্ডও রয়েছে 108-এ। তারপরে রয়েছে অনুচ্ছেদ 113-তে রয়েছে কর্মের শর্তাবলী, যেমন জাতীয় সংসদ প্রণীত বিধান সাপেক্ষে সুপ্রিম কোর্ট প্রণীত বিধানসমূহের যেরূপ নির্ধারিত হবে সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের কর্মের শর্তাবলী সেরূপ হবে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব 5.4 সুপ্রিম কোর্টের পর্যালোচনা ক্ষমতা। আচ্ছা, বাংলাদেশ সংবিধান সুপ্রিম কোর্টকে বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা প্রদান করেছে। সুপ্রিম কোর্ট সংবিধান বিরোধী বিধিবিধানকে অবৈধ বিধি বহির্ভূত ঘোষণা করতে পারবে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিকট বিচারপ্রার্থী হয়ে কোনো ব্যক্তি যদি বলেন যে সংশ্লিষ্ট আইন সংবিধান বিরোধী এবং সেই অবৈধ আইনের ফলে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাহলে বিচারকগণ সেই আইনের বৈধতা বিচার করবেন। মামলার রায়ে যদি বিচারক বলেন যে আইনটি সংবিধান সম্মত নয়, তাহলে সেই আইন অবৈধ বলে গণ্য হবে। সংবিধানের প্রথম ভাগে 7/2-তে এবং 102 অনুচ্ছেদের সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ অংশ বাতিল করার ক্ষমতা সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হয়েছে। 5.16-তে যেটা রয়েছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। বাংলাদেশের সংবিধানের 117 অনুচ্ছেদে বলা হয়েছে যে জাতীয় সংসদ আইনের দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত করতে পারবে। এসব ট্রাইব্যুনালের কাজ হবে 1 ভাগে বর্ণিত বিষয়াদি এবং অর্থদণ্ড বা অন্য দণ্ডসহ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্মের শর্তাবলী। 2 নম্বরে বলা হয়েছে যে যে কোনো রাষ্ট্রায়ত্ত উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চালনা ও ব্যবস্থাপনা এবং অনুরূপ উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কাজসহ কোনো আইনের দ্বারা বা অধীন সরকারের উপর ন্যস্ত বা সরকারের দ্বারা পরিচালিত কোনো সম্পত্তি অর্জন, প্রশাসন, ব্যবস্থাপনা বিলি ব্যবস্থা। 3 সংবিধানের 47 অনুচ্ছেদে বর্ণিত যেসব বিষয়ে হাইকোর্ট বিভাগের কার্যকারিতা থাকে না সেসব বিষয়ে। 5.17-তে যেটা রয়েছে সেটা হচ্ছে যে অধস্তন আদালতসমূহ। আইনের বিধান অনুযায়ী অধস্তন আদালত গঠন করা যাবে। রাষ্ট্রপতি এসব অধস্তন আদালতসমূহে বিচার বিভাগের পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে কর্মকর্তা নিয়োগ করবেন। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সুপারিশক্রমে জেলা বিচারক নিয়োগ করবেন। রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশন ও সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে অন্যান্য ক্ষেত্রে বিচারক নিয়োগ করবেন। বিচার বিভাগে নিযুক্ত বিচারকদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি প্রদান ও অন্যান্য বিষয় শৃঙ্খলা বিধানের দায়িত্ব ন্যস্ত থাকবে রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের ওপর। এরপর এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে জেলা আদালত। জেলার সকল দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য সর্বোচ্চ আদালত হলো জেলার প্রধান বিচারকদের আদালত এবং ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য দায়রা বা সেশন জজের আদালত। কোনো ব্যক্তি জেলা বিচারকের জন্য যোগ্য বিবেচিত হবেন যদি তিনি নিয়োগ লাভের সময় প্রজাতন্ত্রের কর্মরত থাকেন এবং কমপক্ষে 7 বছর কাল বিচার বিভাগীয় পদে বহাল থাকেন বা কমপক্ষে 10 বছর কাল অ্যাডভোকেট হয়ে থাকেন। সুপ্রিম কোর্টের সুপারিশক্রমে রাষ্ট্রপতি জেলা বিচারক নিয়োগদান করবেন। জেলার প্রধান বিচারককে সাহায্য করবেন যুগ্ম জজ ও অতিরিক্ত জজগণ। দায়রা জজের প্রধান আদালত আসামির মৃত্যুদণ্ডাদেশ প্রদান করতে পারবে, তবে এরূপ মৃত্যুদণ্ডাদেশের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অনুমোদন লাভ করতে হবে। 5.18 বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যম
প্রতীক ও কর্ণধার। বিচার বিভাগ যদি স্বাধীন ও নিরপেক্ষ না হয় তাহলে ন্যায় বিচার সে দেশে প্রতিষ্ঠিত হতে পারে না কোনোভাবেই। বাংলাদেশ একটা গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। বাংলাদেশ সংবিধানে বিচার বিভাগকে সরকার অন্য দুটি বিভাগ থেকে পৃথক করা হয়েছে। সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্রীয় মূলনীতি অংশে বলা হয়েছে যে রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবে। বিচার বিভাগই নাগরিকদের মৌলিক অধিকারের প্রকৃত রক্ষা কবচ এবং বিচার বিভাগ নির্বাহী বিভাগের হস্তক্ষেপ হতে তা রক্ষা করবে। বিচার বিভাগ গণতন্ত্র ও ন্যায় বিচারের একটি মানদণ্ড। 5.19 যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো। বাংলাদেশের স্তরভিত্তিক প্রশাসনিক কাঠামো ছক 1 নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখানে ছকটা দেখো, এটা বইতেও আছে, দিয়েছি যে সচিবালয় সমান হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বিভাগীয় প্রশাসন। বিভাগীয় প্রশাসনের পরে থাকবে জেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পরে যেটা থাকবে সেটা হচ্ছে যে উপজেলা প্রশাসন। আর সচিবালয়কে এটাকে ধরা হচ্ছে যে কেন্দ্রীয় প্রশাসন হিসেবে, আর বিভাগ থেকে জেলা উপজেলা এই তিনটি মিলিয়ে যেটা এটাকে বলা হয় মাঠ প্রশাসনের মতোই। আচ্ছা, এই ছকটিকে বাংলাদেশের স্তরভিত্তিক প্রশাসনিক কাঠামোতে দেখানো হয়েছে। এর প্রথম স্তরটি হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন। সচিবালয় হলো এই প্রশাসনের স্নায়ুকেন্দ্র। সচিবালয় সরকারের কর্মসূচি, নীতি ও পরিকল্পনা প্রণয়ন করে এবং প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়ন করে থাকে। সব মন্ত্রণালয় নিয়েই সচিবালয় গঠিত। দ্বিতীয় স্তরটি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মাঠ প্রশাসন। এই মাঠ প্রশাসনের প্রথম ও সর্বোচ্চ ধাপ হলো বিভাগীয় প্রশাসন। একজন বিভাগীয় কমিশনার ও কয়েকজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার এই প্রশাসন পরিচালনা করে থাকে। দ্বিতীয় ধাপে যেটা রয়েছে সেটা হচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও প্রশাসনের প্রধান। তৃতীয় বা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে উপজেলা প্রশাসন। আর এখন আমরা বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থার কাঠামো ছক 2টা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বইতেও ছকটা আছে এবং আমি এখন তোমাদেরকে বলছি যে এই যে দুটো ছক পড়লাম, এই ছক দুটো তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে। রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী সরকার প্রধান, মন্ত্রী পরিষদ যেটা রয়েছে সেটা মন্ত্রীগণ। সচিবালয় হচ্ছে মন্ত্রণালয়ের প্রশাসনিক কেন্দ্রস্থল। মন্ত্রণালয়, মন্ত্রী নির্বাহী প্রধান, সচিব প্রশাসনিক প্রধান থাকবেন। বিভাগ বা দপ্তর হচ্ছে মন্ত্রণালয়ের অধীন। উপবিভাগ শাখা হচ্ছে বিভাগের অধীন। আচ্ছা, এখন আমরা এটার একটু বৃত্তান্ত আলোচনা করি। রাষ্ট্রপতি হলো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। তিনি বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার শীর্ষ ব্যক্তি। আমরা যেটা ওই যে রাষ্ট্রপতির কাজ ক্ষমতা, সেখানে কিন্তু আমরা এই জিনিসগুলো পেয়েছি। তার নামেই প্রজাতন্ত্রের সকল কাজকর্ম সম্পন্ন হয়ে থাকে। তবে বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত থাকে। রাষ্ট্রপতি হচ্ছে নিয়মতান্ত্রিক শাসক প্রধান, কনস্টিটিউশনাল হেড। নির্বাহী ক্ষমতা চর্চা করেন আসলে প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া অন্য সকল ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ সম্পন্ন করে থাকেন। আচ্ছা, খতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত, এটা আমরা জানি সবাই। সাধারণ নির্বাচনের পর রাষ্ট্রপতি সাধারণত সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করে থাকেন। প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান, হেড অফ দ্য গভর্নমেন্ট। মন্ত্রিপরিষদের প্রধান হলেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার সাহায্যে প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা পরিচালনা করেন। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সকল কাজের জন্য জাতীয় সংসদের নিকট দায়ী থাকেন। এরপরে গতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে মন্ত্রিপরিষদ। মন্ত্রিসভার সদস্যগণ প্রজাতন্ত্রের নির্বাহী দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মন্ত্রীগণ দায়িত্বপ্রাপ্ত হন। প্রধানমন্ত্রী সকল মন্ত্রীর দপ্তর বন্টন করেন এবং সকল মন্ত্রণালয়ের কাজে সমন্বয় সাধন করেন। এরপরে সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে যে সচিবালয়। আচ্ছা, সচিবালয়টা আমরা একটু দেখি যে সচিবালয় হচ্ছে সেক্রেটারিয়েট, হলো বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু স্বরূপ। সচিবালয় কয়েকটি মন্ত্রণালয়ের মিনিস্ট্রির সমন্বয়ে গঠিত। প্রতিটি মন্ত্রণালয়ে একজন মন্ত্রী নিয়ন্ত্রণাধীনে থাকেন। সচিবালয়ের শাসন ব্যবস্থা নীতিসমূহ প্রণীত পর্যালোচিত হয় এবং তা সমগ্র দেশে কার্যকরী হয়। আজকে আমাদের দ্বিতীয় অংশের আলোচনা এই পর্যন্তই ছিল, 5.12 থেকে 5.19 পর্যন্ত। আমি আবারও বলছি, তোমাদের এই প্রত্যেকটা লাইন এই অধ্যায়ের ভালোভাবে পড়তে হবে। সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে কোনটির কথা বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা যেগুলো আছে সেগুলো দেখতে হবে। সুপ্রিম কোর্টের কাজ, তারপরে হচ্ছে আজকে আমরা যে অংশগুলো পড়লাম যে দুটো ছক, এই ছকের মধ্যে কোন প্রশাসনের মধ্যে কোনটা পড়েছে, তারপরে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান এদের কাজগুলো কি, এগুলো ভালোভাবে দেখতে হবে। মোট কথা হচ্ছে যে প্রত্যেকটা লাইন খুব মনোযোগ সহকারে ভালোভাবে পড়বে। আজকে আমাদের আলোচনা 5.12 থেকে 5.19 পর্যন্ত এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।